প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে আলোচনার বিষয়টি সেটি হচ্ছে নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে কবিতাটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড। লেখক হচ্ছে জন স্নো ডানকানসন। আর এটি সহজ ব্যাখ্যায় আলোচনা করা হচ্ছে এবং প্রশ্নের উত্তর সহ সহজভাবে এই ভিডিওতে গুছিয়ে দেওয়া হচ্ছে। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তো লক্ষ্য করা যাক, এই যে মেইন বইয়ের এই কবিতাটি, তো এই কবিতাটি সম্পূর্ণরূপে বাংলায় ভালোভাবে বুঝতে হবে, তারপরে তোমরা ইংলিশে অ্যান্সারটা প্রপার করতে পারবে, যে কোনোভাবে কুয়েশন করুক না কেন। তাহলে লক্ষ্য করো, এই যে টু মাদার্স রিমেম্বার্ড, যে দুই মা, এই কবিতায় তিনটি নারীর কথা উল্লেখ করা হয়েছে এখানে, অর্থাৎ প্রথম মা আর দ্বিতীয় মা, আর আরেক মা আসছে যে অর্থাৎ মায়ের মা। তো লক্ষ্য করো, তার মা হচ্ছে কি উনা, অর্থাৎ উনা হচ্ছে কি দ্বিতীয় মা। আবার মায়ের মাকেও উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আমরা যাকে বলি নানি হিসাবে সম্বোধন করি। তো লক্ষ্য করো, এই যে তার মা, এই তিনটা ব্যক্তি এখানে আসছে। তো লক্ষ্য করো, আমরা সরাসরি কবিতাতে চলে যাই, সেখানে আমরা বাকিটা বুঝবো। তো দেখো, এই যে টু মাদার্স রিমেম্বার্ড, জন স্নো ডানকানসন, অর্থাৎ আমি স্মরণ করি দুই মাকে। লেখক হচ্ছে জন স্নো ডানকানসন। দেখো প্রথম লাইনটি, আই হ্যাড টু মাদার্স আই ক্লেম, অর্থাৎ আমার ছিল দুই মাকে আমি দাবি করি, অর্থাৎ আমার নিজের মা আর মায়ের মা, এই কথাটি এখানে বুঝিয়েছে। তারপরে লক্ষ্য করো, টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম, অর্থাৎ দুইজনই আলাদা মানুষ তবু একই নামে পরিচিত, অর্থাৎ আমার মাকে আমি মা বলেই ডাকছি আর আমার মাও তার মাকে মা বলেই ডাকছে, অর্থাৎ মা শব্দটা দুজনের ক্ষেত্রে একই, কিন্তু মানুষ তো ভিন্ন, সেই কথাটি এখানে বুঝিয়েছি। তারপরে দেখো, টু সেপারেট ওমেন ডাইভার্স বাই ডিজাইন, অর্থাৎ দুইজনেই আলাদা নারী, গঠনে ছিল ভিন্ন, সেটাও বুঝতে পেরেছ। তারপরে দেখো, বাট আই লাভড দেম বট বিকজ দে ওয়ার মাইন, তবু আমি দুইজনকেই ভালোবাসতাম কারণ তারা ছিল আমার মা, অর্থাৎ আমার মাকেও ভালোবাসতাম, আমার মায়ের মাকেও আমি ভালোবাসতাম। এই জন্য প্রথম লাইনটিতে বলেছে যে দুই মাকেই আমি দাবি করি, তো সেটাও বুঝতে পেরেছ আশা করি। তারপরে দেখো, দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হেয়ার, অর্থাৎ প্রথমজন ছিলেন সেই মা যিনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন, অর্থাৎ এই যে আমার নিজের মা, তিনি হচ্ছে কি প্রথম মা, সেটাও বুঝতে পেরেছ আশা করি। তারপরে লক্ষ্য করো, গ্যাভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই কেরিয়ার, অর্থাৎ যিনি জন্ম দিয়েছেন, লালন করেছেন এবং আমার জীবনের পথ শুরু করে দিয়েছেন, সেটাও বুঝতে পেরেছ আশা করি। তারপরে লক্ষ্য করো, শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার আই বেয়ার, অর্থাৎ তিনি ছিলেন সেই জন যার চেহারায় আমি তার ছায়া দেখি, অর্থাৎ আমার যে মায়ের মা, তার যে চেহারা সেটাও আমার চোখে এখনও ভেসে ওঠে। এটা পরের লাইনগুলো পড়লে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশনস আই বেয়ার, আমি পরিধান করি তার মুখবয়বের অভিব্যক্তগুলা, অর্থাৎ তার যে চাল চলন, যে আমার মায়ের মা যে আমাকে যেভাবে লক্ষ্য করতো, তো অর্থাৎ ওই ধরনের যে অভিব্যক্তগুলা আমার চোখের সামনে কি করে ভেসে ওঠে। শি গেভ মি হার লাভ হুইচ ফলোজ মি ইয়েট, অর্থাৎ তিনি আমাকে দিয়েছিলেন তার ভালোবাসা যা আজও আমাকে অনুসরণ করে, অর্থাৎ যে আমরা বলি যে এইগুলা স্মৃতি হয়ে থাকবে, অর্থাৎ এই ভাবার্থটি সেখানে প্রকাশ করেছে। তারপরে লক্ষ্য করো, অ্যালং উইথ দ্য এক্সাম্পল ইন লাইফ শি সেট, অর্থাৎ সেই জীবনের উদাহরণ সহ যা তিনি নিজে দেখিয়ে গিয়েছেন। পরবর্তী লাইনে আসবে, সেটাই বলেছে যে আমার মা আমাকে যেমন লালন পালন করছে, আমার মাকেও তার মা ঠিক সেইভাবেই লালন পালন করেছে যা তিনি দেখিয়ে গিয়েছেন, এইভাবেই চলছে। এই বিষয়গুলাই এখানে উপস্থাপন করেছেন কবি। তারপরে লক্ষ্য করো, অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়ঙ্গার গ্রেউ,
অর্থাৎ আমি যত বড় হয়েছি তিনি যেন উল্টো আরও কিশোরী হয়ে উঠেছেন। এই যে পূর্বের যে স্মৃতিগুলো সেখানে একটু উল্লেখ করেছেন যে অর্থাৎ আমি যত বড় হয়েছি তিনি যেন উল্টো আরও কিশোরী হয়েছেন। অর্থাৎ আমি একদিকে যখন বড় হয়েছি তিনি আমাকে উৎসাহ উদ্দীপনা আমার কিভাবে আমার চলতে হবে এই বিষয়বস্তুগুলো দিয়েছে। এই প্রেক্ষাপটে বলেছে যে তিনি যেন আরও শক্তিশালী হয়েছেন, কারণ আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন আমার কেরিয়ার কিভাবে গড়তে হবে, এই অল এভরিথিং। তো আশা করি সেই লাইনটিও বুঝতে পেরেছ। তারপরে দেখো, and we would lunch as just mothers and daughters do, অর্থাৎ আর আমরা হাসতাম যেমন মা আর মেয়ে করে থাকে। অর্থাৎ মা মেয়ে যেমনি আনন্দ করে থাকে, বন্ধুর মতো বন্ধুত্ব সুলভ চলাফেরা করে, ঠিক তেমনি আমার মায়ের মাও ঠিক সেইভাবেই আমার সাথে চলতো। অর্থাৎ আমরা হাসতাম যেমন মা আর মেয়ে করে থাকে। But then came the time that her mind clouded so, কিন্তু এক সময় এলো যখন তার মন এলোমেলো হয়ে গেল। পরের লাইনে এটা ভাবার্থটা বুঝতে পারবা। অর্থাৎ সেখানে এটাই বুঝে যাচ্ছে যে অর্থাৎ তার বার্ধক্য চলে আসতেছে, তখন আর আগের মতো শক্তি সামর্থ্য নেই। অর্থাৎ তার মন হয়ে গেল কি এলোমেলো, অর্থাৎ মরে যাবার পালা চলে আসছে। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো, অর্থাৎ আমি টের পেলাম আমি যে মাকে চিনতাম তিনি বুঝি আর থাকবেন না। এই যে এখানে বাবার্থটা প্রকাশ করেছে, অর্থাৎ বার্ধক্য চলে আসছে, মরে যাবার প্রায় সময় ঘনিয়ে আসছে, তিনি হয়তো বা আর বেঁচে থাকবেন না, সেই অর্থটাই এখানে প্রকাশিত হয়েছে। তারপরে দেখো, সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার, অর্থাৎ খুব দ্রুতই তিনি বদলে গেলেন আর হয়ে উঠলেন অন্য কেউ। অর্থাৎ মনে হয় যেন অপরিচিত মনে হচ্ছে। বয়স বৃদ্ধি পেলে তো তোমরা বুঝোই, তো এই বাবার্থটি সেখানে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রকাশ পেয়েছে। আ স্ট্রেঞ্জার হো ড্রেসড ইন দ্য ক্লথস অফ মাই মাদার, অর্থাৎ একজন অপরিচিত তিনি আমার মায়ের পোশাক পরে থাকতেন। অর্থাৎ এই মায়ের পোশাক পরা, কিন্তু ওনাকেও এমন অপরিচিত মনে হচ্ছে যে আগের যে এই ব্রেন শক্তিটা ছিল সেটা লোপ পেয়ে গেছে, এখন অপরিচিতর মতোই মনে হচ্ছে। হো শি লুকড দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ, অর্থাৎ দেখতেন তো একই রকম অন্তর দূর থেকে, অর্থাৎ দেখতে তো একই রকম দেখা যাচ্ছে, কিন্তু মনের দিক থেকে এই যে চলে যাবার সময় এসেছে, পালা এসেছে, তো এই ভাবার্থটি সেখানে প্রকাশ করেছে। তারপরে দেখো, বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, কিন্তু এখন তিনি ছিলেন সেই শিশু আর আমি ছিলাম তার শক্তি। এই যে পূর্বে বলেছিল যে আমাকে লালন পালন করেছে, বা আমাকে যেমনি আমার মা লালন পালন করছে তার মাও তো ঠিক সেইভাবে আমার মাকে লালন পালন করতো। অর্থাৎ আমার মাও ছিল মায়ের উপরে ডিপেন্ডেন্ট, আমি ছিলাম আমার মায়ের উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু আজ তিনি কিন্তু আবার সেই শিশুর মতো হয়ে গেছে, তখন আমার মায়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সেই ভাবার্থটি এখানে প্রকাশ করেছে। এই জন্য বলেছে কিন্তু এখন ছিলেন তিনি সেই শিশু আর আমি ছিলাম তার শক্তি। তারপরে দেখো, উই উড কাম ফুল সার্কেল উই ওমেন 3, আমরা 3 নারী ফিরে এসেছিলাম পূর্ণচক্রে। অর্থাৎ ওই ভাবার্থটাই বলেছে যে আমার মাও তো একদিন শিশু ছিল, কিন্তু একদিন বড় হয়েছে, তারপরে আমি হয়েছি, আর আমিও এইভাবে বড় হচ্ছি। একদিন আমার মায়ের মাও একদিন এইভাবেই চলে যাবে, তারপরেও ঠিক এইভাবে আমিও একদিন বৃদ্ধ হব, সেই সময় আমিও একদিন এইভাবেই চলে যাব। এই জন্য বলছে যে আমরা 3 নারী ফিরে এসেছিলাম পূর্ণচক্রে। তারপর লক্ষ্য করো, মাই মাদার দ্য ফার্স্ট দ্য সেকেন্ড অ্যান্ড মি, আমার মা প্রথম, দ্বিতীয় আর আমি। এই যে ছবিতে প্রথমবারই তোমাদেরকে বুঝিয়েছি যে এই 3 জনের কথা এখানে উল্লেখ করেছি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে, অর্থাৎ আর যদি আমার সন্তানের জীবনে আসে কোনো দিন, এই যে পূর্ণচক্রের কথাটি বলছি সেই ভাবার্থটাই প্রকাশ করেছে। এইভাবে একদিন
আসবে। হুয়েন এ নিউ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড গোজ অ্যাওয়ে, অর্থাৎ যখন নতুন মা আসবে আর পুরনো মা সরে যাবে। অর্থাৎ এইভাবেই তো পূর্ণ চক্রে একদিন আমরাও একদিন বৃদ্ধ হয়ে যাব, আমরাও তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই পূর্ণচক্রের কথাটি এখানে আবার বুঝিয়েছে। আই উড আস্ক অফ দ্যাম নাথিং দ্যাট আই ডিডেন্ট ডু, অর্থাৎ তাদের কাছে কিছুই চাইব না যা আমি নিজে করিনি। অর্থাৎ সেটাই বুঝাইছে যে আমি যদি আমার মাকে আদর যত্ন স্নেহ মমতা না করি, পরবর্তীতে আমিও তো তার কাছে আশা করতে পারবো না। এটি বুঝিয়েছে যে তাদের কাছে কিছুই চাইব না যা আমি নিজে করিনি। তারপরে দেখো, লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, অর্থাৎ তোমার দুই মাকেই ভালোবাসো যেমন দুজনেই তোমাকে ভালোবেসেছে। অর্থাৎ তারাও আমাকে ভালোবাসছে আমাদেরকে, আমরাও তাদেরকে ভালোবাসবো, সেই ভাবার্থটি সেখানে প্রকাশ পেয়েছে। কবিতার মধ্যে ওই বাংলাটা মূল বিষয় তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমি কোয়েশ্চেনের অ্যান্সার কীভাবে করে সেটা বুঝিয়ে দিচ্ছি। তারপরে এর পূর্বেও আমি এই পুরো কবিতাটা 2-3 লাইনের মধ্যে তোমাদেরকে আমি রিডিং করে একটু বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। এই কবিতায় কবি তার জীবনে 2 ধরনের মায়ের স্মৃতিচারণ করেছেন। একজন ছিলেন জন্মদাত্রী মা, যিনি তাকে ভালোবাসা, শিক্ষা ও জীবনের পথ দেখিয়েছেন। অপরজন ছিলেন সেই মা যিনি বার্ধক্যে এসে মানসিক অসুস্থতার পরিবর্তিত হয়ে যান এবং আর আগের মতো থাকেন না। প্রথমে মা তাকে লালন পালন করতেন আর শেষে সময়ের পরিক্রমায় মা হয়ে যান শিশুর মতো। এইভাবে মা ও মেয়ের সম্পর্কে এক পূর্ণ চক্রে পরিণত হয়। এখন লক্ষ্য করো, আর আরেকটি বিষয়, এই পুরোটার এক কথায় প্রকাশ করতে গেলে যে এই কবিতা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, বয়সের পরিবর্তন এবং সম্পর্কের গভীরতা সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। এইটা হলো এক কথায় প্রকাশ করা। এখন লক্ষ্য করো, যেই কবিতাটি খুবই আবেগঘন। একজন সন্তানের চোখে দেখা মা, প্রথমে একজন যত্নশীল অভিভাবক, পরে বার্ধক্যে শিশু শ্রম, এই রূপান্তর কবি সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিতাটি ভালোবাসা, ত্যাগ ও সময়ের বাস্তবতাকে খুব সহজ ভাষায় প্রকাশ করেছেন। তো যাই হোক, এখন আমরা কোয়েশ্চেনে চলে যাব। এখানে 8টি কোয়েশ্চেন দেওয়া আছে। সেই কবিতাটি খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটি পরীক্ষার জন্যই। তো লক্ষ্য করো, আমি ইংরেজি পড়ছি না, ভিডিওটা লেন্থি হয়ে যাবে, শুধু বাংলাতে বুঝিয়ে দিচ্ছে। লক্ষ্য করো, 2 মা একে অন্যের থেকে কিভাবে ভিন্ন। দেখো, যে 2 মা একে অন্যের থেকে আলাদা। প্রথম মা বক্তাকে জন্ম দিয়েছেন, লালন করেছেন এবং জীবনের পথ প্রশস্ত করেছেন। পক্ষান্তরে দ্বিতীয় মা তার মেয়ের উপর নির্ভরশীল। এই যে দ্বিতীয় মা, আমি বলেই দিয়েছি মায়ের মা, তাহলে তার উপরে নির্ভরশীল। প্রথম মা হাসেন কিন্তু দ্বিতীয় মায়ের মন মেঘে ঢাকা। এই যে দ্বিতীয় মা চলে যাবার সময় হয়েছে, এটি বুঝিয়েছে। এই যে 2 মা একে অন্যের থেকে কিভাবে ভিন্ন, এই ভাষাটি তোমরা আসলেই আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় কোয়েশ্চেন, তারা কিভাবে একরকম। 2 মা কিছু কিছু ক্ষেত্রে একরকম। উদাহরণস্বরূপ, তাদের একই নাম, উভয়কে তাদের মেয়েরা ভালোবাসে, দুজনেরই একই পোশাক, তাদের দেখতে একই রকম লাগে। অর্থাৎ মায়ের চেহারার সাথে মায়ের চেহারা মিল থাকে, সেই বাবদটা এখানে প্রকাশ করেছে। কিন্তু মা তো মাই, মা নামে ডাকাই হয়, দুজনের নাম কিন্তু একই, এই বাবদটাই সেখানে প্রকাশ করা হয়েছে। সেটি তো কবিতার মধ্যে উল্লেখ করাই ছিল। তারপরে দেখো, প্রথম মা বক্তার জন্য কি করেছিলেন। প্রথম মা বক্তাকে জন্ম দিয়েছিলেন, লালন করেছেন এবং তার জীবন গড়ে তুলেছেন। সেটি কবিতার মধ্যেও তো লাইনগুলো দেওয়া আছে। কোয়েশ্চেন থেকে যদি একটু অ্যাড করে তোমরা কবিতা থেকে নিয়ে লিখতে পারবে। তারপরে দেখো, বক্তার দ্বিতীয় মা কে ছিলেন, সংক্ষেপে তার বর্ণনা দাও। বক্তার দ্বিতীয় মা ছিলেন তার প্রথম মা, যিনি একজন বৃদ্ধ। এই দ্বিতীয় মায়ের মন মেঘে ঢাকা, অর্থাৎ মায়ের মা আমি পূর্বেই বলেছি, দূর থেকে প্রথম মায়ের মতো দেখা যায়, তবু সে তার থেকে অনেক ভিন্ন। এই দ্বিতীয় মা তার কন্যার উপর নির্ভরশীল, অর্থাৎ বার্ধক্য চলে আসছে। ওই কথাগুলো তো আগেই বুঝতে পেরেছ। তারপরে দেখো, তার নিজের সন্তানের প্রতি বক্তার পরামর্শ কি হবে। বক্তার পরামর্শ হবে তার সন্তানদের উভয় মাকে একইভাবে
ভালোবাসতে। অর্থাৎ তুমিও তো একদিন বৃদ্ধ হবা, তোমাকেও তো তোমার সন্তানেরা, তুমি যদি তোমার মাকে এবং মায়ের মাকে ভালো না বাসো, একদিন তুমিও যখন বৃদ্ধ হবা তোমার সন্তানেরাও তোমাকে ভালোবাসবে না। এই ভাবার্থটি সেখানে প্রকাশ করেছে। তারপরে লক্ষ্য করো, তোমার মতে কবিতা উল্লেখিত 3 নারী কারা, সংক্ষেপে তাদের বর্ণনা দাও। আমার মনে হয় কবিতা উল্লেখিত 3 জন নারী হলেন বক্তা, বক্তার মা, বক্তা নিজে এবং বক্তার মেয়ে। তাহলে সেটা তো আমি প্রথমবারই বুঝিয়ে দিয়েছি ছবির মাধ্যমে। শিশুদের তাদের মায়ের প্রতি কী করা উচিত এবং কেন? সন্তানদের মাকে তার উভয় বয়সে ভালোবাসা উচিত, কারণ মা সন্তানদের জন্ম দেন, লালন পালন করেন এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলেন। যদি তারা বৃদ্ধ বয়সে তাদের মাকে ভালো না বাসে, তবে তাদের সন্তানেরাও তাদের ভালোবাসবে না যখন তারা বুড়ো হবে। সে কথাটি তো আমি পূর্বেই বুঝিয়ে দিয়েছি। তারপরে লক্ষ্য করো, তুমি কি এই কবিতাটি পছন্দ করো? কেন? হ্যাঁ, আমি এই কবিতাটি পছন্দ করি কারণ এটি আমাদের মাকে ভালোবাসতে শেখায় এবং বলে কিভাবে মা আমাদের জন্ম দেন, লালন পালন করেন এবং বৃদ্ধ বয়সে আমাদের যত্ন নেন। তো এই 8টি কোয়েশ্চেন তোমরা একটু ওয়ার্ডের মিনিংগুলো আগে মুখস্থ করে নেবে আর টেন্সটা একটু সাপোর্টিংভাবে পড়ে নেবে। তারপরে এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তারপরেও যদি তোমরা কোয়েশ্চেনের থেকে কোয়েশ্চেন কীভাবে গুছিয়ে আনসার করতে হয় সেটারও একটা ভিডিও আছে, প্লেলিস্টে গেলেই চেক করে পাবে যে হাউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফেসবুক পেজে যারা আছো ফলো বাটনে ক্লিক করে রাখো এবং ইউটিউব চ্যানেলে যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর প্রত্যেকটি ভিডিও একত্রে পেতে প্লেলিস্ট চেক করো, প্লেলিস্টের নাম হচ্ছে SSC ইংলিশ অল। Thank you so much. All the very best. Hope to see you next.